সময় যত গড়াচ্ছে রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে রাজনীতির মাঠে সবচেয়ে বড় আলোচনা ছিল দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি আর জামায়াতের মধ্যকার দূরত্ব। দিন যত যাচ্ছে সেই দূরত্ব স্পষ্ট হয়েছে আরও। নির্বাচনকে ঘিরে ভোটার জোটের নতুন রূপরেখা দাঁড় করাবার চেষ্টা করছে তারা। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিজ বলে আনার চেষ্টা তাই দুই দলেরই। বরিশালে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ, ঢাকায় চরমোনাই পীরের সাথে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব। খবর আছে পর্দার অন্তরালেও যোগাযোগ চলছে তাদের মধ্যে। তবে মুফতি রেজাউল করিমের সঙ্গে জামায়াত আমিরের দেখা নিছক সৌজন্য সাক্ষাৎ মন্তব্য করে জোটবদ্ধ নির্বাচন নিয়ে দলটির ভাবনার কথা জানান জামায়াতের নায়েবে আমির। জামায়াত ইসলামী ৩০০ আসনেই নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। সেটা জোটের ভিত্তিতে হইতে পারে, সেটা সিট আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হইতে পারে, এবং সকল ধরনের রাজনীতি অরাজনৈতিক ভালো মানুষগুলোকে অ্যাকোমোডেট করে আমরা নির্বাচনটি করতে চাই। আর ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে স্বৈরাচার বিরোধী প্রতিটি দলকেই নিজেদের রাজনৈতিক সহযোদ্ধা বলে মনে করে বিএনপি। জোট গঠনের বিষয়টা কিন্তু এটা নতুন কিছু না। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের সাথে কিন্তু অনেক দল ছিল। এখন যদি নির্বাচন ঘোষিত হয়, কারা কারা আমাদের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবেন সেটা কিন্তু শিডিউল ঘোষণার আগে বলা যাবে না। আমরাও কথা বলছি, জামাত ইসলামও কথা বলছে। ব্যালটে নৌকার উপস্থিতি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে উত্তর এড়িয়ে তারা জানান ভোটের আগে আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির বিচার হওয়া উচিত। 15 বছর যাবৎ যে কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, স্বাভাবিকভাবে আমরা চাইব যেগুলো অন্যায় দেশের আইনের বিরুদ্ধে গায়ের জোরে করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। যারা গত 15 বছরে মানুষকে নির্বাচন করতে দেয়নি এবং অন্যায়ভাবে 15 বছর শাসন করেছে, তাদের সেই বিচারটি হওয়া উচিত। সেই বিচারের পরে যদি দেখা যায় যে জনগণ তাদেরকে গ্রহণ করছে, সেটা জনগণ ডিসাইড করবে। আরও এক মতের মিল আছে এই দুই রাজনৈতিক দলের। নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপ চান না তারা। কোনো বিদেশি হস্তক্ষেপ আমরা যাতে আসতে না পারে সবাইকে সচেতন থাকা উচিত। তবে মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের পর ব্যাপকভাবে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ময়মনসিংহে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো মাঠে বেশ সক্রিয়। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে মহানগরে বিএনপি ও জামায়াত ইসলামীর তৎপরতা বেশি। জামায়াত দল হিসেবে মাঠে আছে বেশ শক্ত অবস্থানে। তাদের কর্মী সমাবেশ থেকে শুরু করে সব অনুষ্ঠানে রয়েছে সর্বোপস্থিতি। তবে ময়মনসিংহ 4 আসনে প্রার্থী কে হবেন তা এখনো খোলাসা হয়নি। আমরা জনগণের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন কেন্দ্রিক দল হিসেবে জামাত ইসলামী সর্বাবস্থায় প্রস্তুত। নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে কার্যক্রম আছে, নির্বাচনের প্রার্থী বাছাই কার্যক্রম, তারপরে তাদেরকে তাদের জন্য সাংগঠনিক প্রোগ্রাম দেয়া, এগুলো সংগঠন থেকে আসলে অনেক দিন থেকেই আমরা করছি। বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো আগের চেয়ে অনেক চাঙা। যদিও ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর চলছে আহ্বায়ক কমিটি দিয়ে, যেখানে রয়েছে দ্বিধাবিভক্তি। মহানগর কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের মধ্যে চাপাকন্দল থাকলেও একসাথে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। আগামী নির্বাচনে এই দুইজন ছাড়াও যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান খানও মনোনয়ন চাইতে পারেন। নেতারা বলছেন নির্বাচনের পাশাপাশি কাউন্সিলের জন্য প্রস্তুত হচ্ছে দল। নির্বাচন ছাড়া তো মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, সুতরাং সেই ব্যাপারে আমাদের সবসময় প্রস্তুতি ছিল। কর্মী যারা রয়েছেন তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দলীয় প্রার্থী জয় করার জন্য সবসময় তারা নিবেদিত। আমাদের ওয়ার্ড পর্যায়ে আঞ্চলিক কমিটি, ইউনিয়ন এবং থানা, জেলা সব পর্যায়ে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। সাংগঠনিক রূপরেখা বাস্তবায়ন এবং নির্বাচনের জন্য আমরা সর্বতোভাবে আমরা শতভাগ প্রস্তুত আছি ইনশাল্লাহ। নানা কর্মসূচি নিয়ে মাঠে তৎপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। কোনো সাংগঠনিক কাঠামো না থাকলেও জনসমর্থন তৈরি ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছেন তারা। এমন একটা বাংলাদেশ তৈরি করব যেখানে আমাদের শান্তি এবং সাম্যের বাংলাদেশ তৈরি করব। জনমানুষ থেকে ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রস্তাবনা নেওয়া হচ্ছে।
যে প্রস্তাবনার মাধ্যমে কিরূপ বাংলাদেশ জনগণ চাই সেই বিষয়ের ভিত্তিতে আগামীর আমাদের কার্যক্রম আগাবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের স্বার্থে আরও বেশি সক্রিয় থাকার পরামর্শ সুশীল সমাজের। আমরা চাই জনগণের স্বার্থে তারা আরও বেশি তাদের দলীয় কার্যক্রমে সক্রিয় হবেন, পাশাপাশি জনগণের যে অধিকার সেই অধিকারগুলো নিয়েও তারা কাজ করবেন। সংস্কার বা নির্বাচন যাই হোক না কেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের অধিকার নিয়ে কাজ করার তাগিদ সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। গত বছরের মে মাসের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য, অতিরিক্ত বিমান ভাড়া সহ নানান জটিলতা মালয়েশিয়ায় যেতে পারেনি 18,000 বাংলাদেশি কর্মী। মার্চ মাসের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চায় সরকার। এর জন্য প্রথম ধাপে ঠিক করা হয়েছে 8,000 জনকে। এ ব্যাপারে কাজ করছে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। আলোচনা চলছে, খুব বেশি দেরি হবে না। এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। এতে আশার আলো দেখছেন মালয়েশিয়ায় যেতে না পারায় বাংলাদেশিরা। আমাদেরকে মালয়েশিয়া পাঠাতে হবে, আমাদের অনেক টাকা পয়সা দিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমাদের এখনো বাঁচার কোনো অবস্থা নাই। আমাদের দাবি একটাই, আমাদের মালয়েশিয়া পাঠাও, নাহলে আমাদের টাকা পয়সা দেবে। আগের ঘটনায় পুনরাবৃত্তি এড়াতে মালয়েশিয়া কর্মী পাঠানোর বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আপনি দেখেন বিএমইটি বা মিনিস্ট্রি, তাদের কাজ ছিল রেগুলেটরি অথরিটি হিসেবে মনিটরিং এর জায়গাটা থেকে সবকিছু দেখভাল করা। অব্যবস্থাপনা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট, অভিবাসন খাতে সেটা কিন্তু বন্ধ হয় না। বিদেশে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, সংকট নিরসনে সরকারের পাশাপাশি এজেন্সিগুলোর আন্তরিকতাও দরকার। মালয়েশিয়ার শ্রমবাজারটা যদি উন্মুক্ত হয় উইদাউট এনি সিন্ডিকেশন, অন্য 14টি কান্ট্রি যেভাবে শ্রমিক পাঠাচ্ছে ঠিক একইভাবে যদি মালয়েশিয়ার শ্রমবাজারটা চালু হয়, তাহলে আমাদের যে কর্মীরা আটকা পড়ছে তারা অটোমেটিক্যালি যেতে পারবে। হয়রানি আর ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারেন সেই প্রত্যাশা ভুক্তভোগীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। জানুয়ারি মধ্যরাত ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজার। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি ফার্মেসির দোকানের শাটারের এক পাশের তালা ভেঙে ভেতরে ঢোকে চোর। এ সময় নগদ 1,50,000 টাকা নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই হাটগোপালপুর বাজারের 18টি ও শহরের 4টি দোকানে চুরির ঘটনা ঘটে। একই কায়দায় 16 জানুয়ারির রাতে গোয়ালপাড়া বাজারে 10টি দোকান এবং তার পরদিন রাতে শহরের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এছাড়া 19 জানুয়ারি দিনের বেলায় শহরের ব্যস্ততম সড়কের পাশের একটি বাসা থেকে লক্ষাধিক টাকা ও 6-7 ভরি স্বর্ণ নিয়ে যায় চক্রটি। একের পর এক চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা প্রকট হতে পারে বলে আশঙ্কা ক্ষতিগ্রস্তদের। আনুমানিক 70-75,000 টাকা নিয়ে গেছে। আমরা প্রত্যেকটা দোকানদার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আনুমানিক টাকা ছিল 1,05,000-7,000 টাকা বের করে নিয়ে চলে গেছে। এদিকে হাটগোপালপুর বাজারে 5 আগস্টের পর বিএনপি সমর্থিতরা নতুন করে দোকান মালিক সমিতি গঠন করে। চুরির জন্য আগের কমিটির আওয়ামী লীগ দোসরদের দায়ী করছেন বর্তমান নেতারা, তবে অভিযোগ অস্বীকার করেন তারা। বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্যই আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি। আমার মতে এটা সঠিক না। কমিটি নিয়ে কোনো জোর করে আঁকড়ে ধরার কোনো বিষয় নেই। চুরির ঘটনায় হাটগোপালপুর ও গোয়ালপাড়া বাজারে পৃথক 2টি মামলা করা হয়। তবে গোয়ালপাড়ার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হলেও অপর মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। আমরা আশা করছি তো আশপাশের লোকজনই এই ধরনের পুলিশের সাথে সম্পৃক্ত আছে। রিসেন্টলি আমরা সফলতা দেখতে পাবেন এবং অচিরেই আমরা দেখবেন আপনার উন্নত করতে পারবো, সঙ্গে প্রকৃত ঘটনাটা চুরি করে রহস্যটা উদ্ধার করতে পারবো। হাটগোপালপুর বাজারে 31 দোকান থেকে মোট 3,98,000 টাকা চুরি যায়। গোয়ালপাড়া বাজারের 10টি দোকান থেকে নেয় 1,72,000 টাকা। তবে শহরের দোকানের মোট কত টাকা চুরি হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। গেল 8 জানুয়ারি শূন্যরেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের পর প্রাণ হারান বিশ্বম্ভরপুর উপজেলার গামাইতলা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। এই ঘটনার পর থেকে অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি।
বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কাউকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যেতে দিচ্ছে না সীমান্তরক্ষীরা। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আতঙ্কে বাসিন্দারা। এটা মাঝে মাঝে সুপারি দিয়ে চিনি আনে, এখন তো আর কোনোভাবে যাওয়া যায় না। বিজিবি খুব কড়া টহল করতেছে। আগে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আইতো মানুষ, আয়া ছবি টিভি উড়াইতো, এই ঘুরতে ঘুরতে প্রায় তার কাটার বেড়ার কাছে যাইতো গা। এখন বিজিবির লোক অনেক কড়া টহল দিতেছে, আর বর্ডারে আইতে পারে না। আমরা যারা এই বর্ডারে থাকি তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে এখন বর্ডারে আসতে আমরা একটু ভয় পাই যে এদিকে আসি না। সীমান্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিজিবি। সীমান্ত এলাকা অত্যন্ত দুর্গম হওয়া সত্ত্বেও নিয়মিতভাবে নজরদারি এবং টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত জনসচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে। কেবল অনুপ্রবেশ নয়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, নারী শিশু পাচার সহ বিভিন্ন অপতৎপরতা রোধেও কঠোর নজরদারি বাড়িয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনী। টিভিসি নিউজ ডেস্ক। এবারের বিপিএলে দুর্বার রাজশাহী বিতর্কের জন্ম দিচ্ছে দুর্বার গতিতে। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, অনুশীলন ও ম্যাচ বর্জন কিংবা চেক বাউন্স, চলমান বিপিএলে বিতর্কিত সব কর্মকাণ্ডেই জড়িয়ে আছে দুর্বার রাজশাহীর নাম। এমনকি হোটেল ভাড়াও বকেয়া পড়েছে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটির। এখানেই থেমে থাকেনি রাজশাহী। এবার ক্রিকেটারদের দেয়া হয়েছে হোটেল ছাড়ার নির্দেশনা। ক্রিকেটারদের মধ্যে যারা ঢাকায় বসবাস করেন তাদের জন্যই মালিক পক্ষের এই সিদ্ধান্ত। নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে হোটেল ছেড়েও দিয়েছে ক্রিকেটাররা। হোটেল ছাড়ার বিষয়টি প্রেস রিলিজ দিয়ে জানানো হলেও সেখানেও ব্যাখ্যা দেয়া হয়েছে ভিন্ন। মালিক পক্ষের দাবি, কিছু ক্রিকেটারের অনুরোধের পরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ঘটনাটা পুরো উল্টো। দলীয় সূত্র বলছে, মূলত রাজশাহীর লীগ পর্বের খেলা শেষ হওয়ায় এখন যেহেতু বিরতি, তাই দেশীয় সব ক্রিকেটারদেরই বলা হয়েছিল হোটেল ছাড়তে। কিন্তু তারা রাজি না হওয়ায় পরবর্তীতে যারা ঢাকায় বসবাস করেন তাদেরকে দেয়া হয় এই নির্দেশনা। মূলত খরচ বাঁচাতেই রাজশাহীর মালিকপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী প্লে অফে উঠতে পারবে কিনা তা জানা যাবে আগামী শনিবার। প্লে অফে উঠলে সেদিন আবারও সবাইকে হোটেলে যোগ দিতে বলা হয়েছে। এর আগে রংপুরের বিপক্ষে ম্যাচের দিন হোটেল পরিবর্তন করে আলোচনায় এসেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা ফ্র্যাঞ্চাইজিটির ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে খেলোয়াড়দের থাকা খাওয়ার খরচ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।